শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে আমাদের দেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে গেল তা অত্যন্ত বেদনাদায়ক, নির্মম এবং অনাকাঙ্ক্ষিত। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সকল শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, পুলিশ এবং শিশু কিশোর ও জনগণ নিহত ও হতাহত ঘটনা ঘটেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে জুডিশিয়াল ইনকোয়ারি করে বিচারায়তা আনার আহ্বান জানাচ্ছি। এই আন্দোলনকে পুঁজি বানিয়ে যে সকল নাশকতাকারী সারা দেশব্যাপী সেতু ভবন, বিটিভি ভবন, সড়ক ও জনপথ ভবন, বিআরটিএ ভবন এবং পদ্মা সেতু, মেট্রো রেল সহ দেশের বিভিন্ন স্থাপনায় যে অগ্নিকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আমি এই সকল ঘটনাবলীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যে সকল দুর্বৃত্তকারী এই সমস্ত ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি দাবি করছি। প্রিয় দর্শক শ্রোতা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকে তখন সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন হতেই পারে। আন্দোলন করতে পারে ছাত্র সমাজ, আন্দোলন করতে পারে পেশাজীবী সমাজ এবং আন্দোলন করতে পারে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা, বিভিন্ন দাবিতে আন্দোলন করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে সাম্প্রতিক সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের যেই দাবি দেওয়াগুলো ছিল, এই দাবিগুলো ছিল অত্যন্ত যৌক্তিক, কিন্তু বিরোধটা ছিল যে দাবি আদায়ের পদ্ধতি নিয়ে। ছাত্ররা চেয়েছিল যে কোটা সংস্কারটি আলাপ আলোচনার মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে হোক, আর সরকার চেয়েছিল যে এটা সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে কোনো আলোচনার কোনো সুযোগ নেই, এটা আদালতের মাধ্যমেই হোক। কিন্তু সরকার যেটা চেয়েছে ছাত্ররা সেটাকে আমলে নেয়নি, আবার ছাত্ররা যেটা চেয়েছে সরকার সেটাকে গুরুত্ব দেয়নি। এখানে ছাত্রদের সরকারের প্রতি একটা অনাস্থা দেখা দিয়েছে, আবার ছাত্রদের প্রতিও সরকারের একটা অনীহা এবং তাচ্ছিল্য ভাব পরিলক্ষিত হয়েছে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে লড়াইটা হলো ছাত্রদের সাথে সরকারের সাথে, এটা আসলে কোটা নিয়ে হয়নি। নীতিগত বিষয়ে সরকারও কোটা সংস্কারের পক্ষে ছিল, আর ছিল বলেই হাইকোর্ট কোটা ব্যবস্থা বাতিল করে যে রায় দিয়েছিল, সেই রায়ের এগেনস্টে কিন্তু আপিল বিভাগে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ, অর্থাৎ সরকারও কোটার ব্যাপারে আন্তরিক ছিল। আবার ছাত্রছাত্রীরাও কোটা সংস্কার চায়। আমিও ব্যক্তিগতভাবে কোটার পক্ষে, তবে আমি 56% কোটার পক্ষে না, আমি সর্বসাকল্যে সব কিছু মিলিয়ে 15% কোটার পক্ষে। এটা হচ্ছে একজন নাগরিক হিসাবে এটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত। এখন কথা হচ্ছে যে কোটা সংস্কার সবাই চেয়েছেন এবং এটা একটা যৌক্তিক দাবি ছিল, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। বিরোধটা ছিল এই সংস্কারটা কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, বিরোধটা ছিল সেই জায়গায়। সরকার চেয়েছে আদালতের মাধ্যমে সমাধান, আর ছাত্ররা চেয়েছে আলোচনার মাধ্যমে, নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান। এখন কথা হচ্ছে, আমাদের কাছে প্রশ্ন আসছে যে আসলে কি এই ম্যাটারটা কি আলোচনা করার কোনো সুযোগ ছিল কি না। আমাদের এখন এই বিষয়টা ভাবতে হবে। আরেকটা বিষয় ভাবতে হবে যে এই আন্দোলনটি দমন করার জন্য যে বিকল্প কোনো পথ, আলাপ আলোচনার কোনো পথ কোনো খোলা ছিল কিনা, এবং সরকার কেন এখানে হার্ডলাইনে গেল, এই বিষয়গুলো আমাদের আসলে খতিয়ে দেখা দরকার। যদি আমরা এই বিষয়গুলো খতিয়ে বের করতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা আমাদের আবারও ঘটার সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা একটু ঘটনার গভীরে যাই যে এই ঘটনাটা কীভাবে শুরু হলো। 2018 সালে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করেছিল এই ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই। কিন্তু 2021 সালে একজন মুক্তিযোদ্ধার সন্তান সহ 7 জন হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিল। ছাত্ররা
তখন এই রিট পিটিশন সম্পর্কে জানতেন না, সরকারও এটার কোনো খোঁজখবর রাখেননি, সরকারও এই সম্পর্কে কিছু জানতেন না। দেখেন এই যে মুক্তিযোদ্ধার সন্তান, যে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ডের একটি যিনি সভাপতি, তিনি এই মামলাটা করেছেন। এই সংগঠনটি কিন্তু আওয়ামী লীগের রেজিস্টার সংগঠন না, ছাত্রলীগ যুবলীগের মতো এগুলো কোনো রেজিস্টার সংগঠন না। মুক্তিযোদ্ধার সন্তানদের কয়েকটি সংগঠনই বিদ্যমান আছে, যেমন মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড। এগুলাকে কিন্তু যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে তারা কিন্তু এই সংগঠনকে বুইফুর সংগঠন হিসাবে ট্রিট করে। আসলে কিন্তু এই সংগঠনগুলোর কোনো যে সেই লেভেলের কোনো ভ্যালু বা গুরুত্ব নেই। যাই হোক, মুক্তিযোদ্ধার সন্তানরা এই মামলাটা রিটটি যখন করেছে তখনও কিন্তু এটা নিয়ে ছাত্রদের বা সরকারের কোনো মাথা ব্যথা ছিল না। এখন কে কোথায় কবে একটা রিট মামলা দায়ের করেছে এই খবর রাখা কিন্তু সরকারের পক্ষে পসিবল না। কিন্তু এই বিষয়টা যখন সামনে চলে আসলো কখন, এই 2024 সালের 5ই জুন যখন হাইকোর্ট সেই 2018 সালের পরিপত্রটি বাতিল করে একটি রায় ঘোষণা করলেন, অবৈধ ঘোষণা করে, তখন এই বিষয়টি জনসম্মুখে চলে আসে। ওই দিনই রাত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আন্দোলনে ডাক দেন এবং তারা রাস্তায় নেমে আসেন। তখন সরকারের নজরে এই বিষয়টা আসে যে এরকম একটা কিছু ঘটেছে। তবে সরকারও কিন্তু আন্তরিক ছিল কোটা সংস্কারের বিষয়ে, যার জন্য মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় কিন্তু সাথে সাথে আপিল বিভাগে গিয়েছেন, স্টুডেন্টরা কিন্তু আপিল বিভাগে যায় না। আর মুক্তিযোদ্ধাদের পক্ষে বিভিন্ন সরকারের যে বিভিন্ন মন্ত্রীরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীরা যে বক্তব্যগুলো দিয়েছেন যে আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ, মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গর্বের ইতিহাস, মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি আমাদের কিছু করা উচিত, আমাদের একটা কৃতজ্ঞতা বোধ দায়বদ্ধতা থেকে যে কথাগুলো বলছে, এই কথাগুলো কিন্তু সরকার সবসময় বলে থাকে। এই আওয়ামী লীগ সরকারটি একটি মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার এবং এই সরকার এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের প্রতি যে আওয়ামী লীগের একটা সিম্পিতি আছে এগুলো প্রমাণ করার জন্যই কিন্তু এই কথাগুলো বক্তৃতায় আসছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখনই বক্তৃতা দেন, আমার মনে হয় এমন কোনো বক্তৃতা উনি দেন না যেখানে মুক্তিযুদ্ধের কথাটা উনি বলেন না। কিন্তু ছাত্ররা ধরে নিয়েছে যে সরকার মনে হয় এই কথাগুলো বলতেছে, সরকার মনে হয় আসলে কোটা ব্যবস্থা চায় না। আরেকটা বিষয় হচ্ছে, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আদালতের বিচারদের বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমাদেরকে ভেবে দেখতে হবে আসলে কোন প্রক্রিয়াটি সঠিক এবং যুক্তিযুক্ত ছিল।